তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ তোমরা যারা বর্তমান দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীই কিন্তু এই এবিটিএ টেস্ট পেপার বইটি কিনে থাকো এবং তোমাদের সমস্যা হয় এমসিকিউ এবং এসিকিউ সলভ করতে। আজ আমি তোমাদের পেজ এসি 57 এই পেজের সঠিক এসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখো, আমি আলোচনা করে দিচ্ছি। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন বা এই সেটটির প্রথম প্রশ্ন, এটি তোমাদের দ্বিতীয় সেট, আগেই বলে দিলাম। এই প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? মার্শাল পরিকল্পনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগ। এর উদ্দেশ্য ছিল যুদ্ধ বিধ্বস্ত ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নিশ্চিত করা এবং কমিউনিস্ট প্রভাব প্রতিরোধ করা। এরপর এর সাথে তোমাদের একটি অথবার প্রশ্ন রয়েছে, মেডো এর পুরো কথাটি কি বা পূর্ণরূপ কি? উত্তর, মেডো এর পূর্ণরূপ হলো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এটি 1950-এর দশকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের অর্থাৎ মিত্র দেশের দ্বারা প্রস্তাবিত একটি প্রতিরক্ষা সংস্থা ছিল, যার উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সোভিয়েত প্রভাব প্রতিরোধ করা। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এই সেটটির, সল্ট 1 এর লক্ষ্য কী ছিল? সল্ট 1 এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণের জন্য অনুষ্ঠিত আলোচনা। এর লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিশ্চিত করা এবং কৌশলগত অস্ত্রের সংখ্যা নিয়ন্ত্রণ করা। এরপর এর সাথে একটি অথবার প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ অথবার প্রশ্নটি, ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? ভারতে জোট নিরপেক্ষ আন্দোলনের 7ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1983 সালের 7 থেকে 12 মার্চ নয়া দিল্লিতে। তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর 3 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1955 সালে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে। এর উদ্দেশ্য ছিল ন্যাটো জোটের সামরিক শক্তির প্রতিরোধ করা এবং পূর্ব ব্লকের দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি রয়েছে? 4 নম্বর প্রশ্ন রয়েছে, পঞ্চপ্রধানে বা বিগ ফাইভে এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি? উত্তর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যকে কিন্তু এই বিগ ফাইভ বা পঞ্চপ্রধান বলা হয়। এই পঞ্চপ্রধান দেশের মধ্যে প্রতিনিধিত্বকারী দেশ বা রাষ্ট্রটি হলো, এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র হলো চীন। এরপর 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী? প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা, যা অন্তর্ভুক্ত করে সার্বভৌমত্ব বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক সমৃদ্ধি সাধন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের অবস্থান সুদৃঢ় করা। অথবা প্রশ্ন দেখতে পাচ্ছ, অথবা প্রশ্ন রয়েছে, দি মেকিং অফ হরাইজন পলিসির রচয়িতা কি? উত্তর, দি মেকিং অফ হরাইজন পলিসি গ্রন্থের রচয়িতা হলেন জোসেফ ফ্র্যাঙ্কল। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন,
123 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 123 চুক্তি বা 123 এগ্রিমেন্ট হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি, যা 2008 সালে সম্পন্ন হয়, যা কি 2008 সালে সম্পন্ন হয়। এরপর পরবর্তী প্রশ্ন, সর্বশেষ কোন ঘটনার মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? জাতিপুঞ্জ প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন অথবা একটি প্রশ্ন থাকে তোমাদের, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর, জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা 193টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, খাতায় নোট ডাউন করে নাও প্রশ্নগুলো আর লিখে লিখে পড়ার চেষ্টা করো। অবশ্যই ভালোভাবে লেখা রয়েছে সহজ সরল ভাষায়, অবশ্যই তোমাদের মনে থাকবে। প্রশ্নগুলো দু একবার পড়লেই তোমরা লিখতে পারবে। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? উত্তর, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা এবং উন্নয়ন প্রচারের উদ্দেশ্যে। এটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সমস্যাবলী নিয়ে কাজ করে। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? জাতিপুঞ্জের সাধারণ পরিষদ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত কারণ এতে সকল সদস্য রাষ্ট্রের সমান প্রতিনিধিত্ব রয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর তোমাদের একটি অথবার প্রশ্ন থাকবে, এখানেও এই সেটটিতে অথবার একটি প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর, জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ কর্তৃক নিযুক্ত হন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সম্মতি প্রয়োজন হয় এবং সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে মহাসচিব নির্বাচিত হন। এরপর 10 নম্বর প্রশ্ন, স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখা। উত্তর, স্থায়ী প্রশাসকরা দীর্ঘমেয়াদী বা স্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের পদে স্থায়িত্ব থাকে। অস্থায়ী প্রশাসকরা স্বল্পমেয়াদী বা নির্দিষ্ট সময়ের পরবর্তী নোটসটি দেখে নাও, পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নাও, জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের পদে স্থায়িত্ব কম থাকে। এর পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? বর্তমানে আইনের প্রধান উৎস হলো সংবিধান, যা রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং অন্যান্য সকল আইনের ভিত্তি। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ 12 নম্বর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন, সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? উত্তর, সরকারের বিচার বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয় কারণ তারা আইন ব্যাখ্যা করে এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? উত্তর, ভারতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? উত্তর, কিচেন ক্যাবিনেট বলতে বোঝায় সরকার প্রধানের ঘনিষ্ঠ অনানুষ্ঠানিক উপদেষ্টাদের একটি ছোট দল, যারা আনুষ্ঠানিক মন্ত্রিসভার বাইরে থেকে পরামর্শ প্রদান করে
পর একটি তোমাদের অথবার প্রশ্ন থাকবে, এখানেও রয়েছে জিরো আওয়ার বলতে কি বোঝো বা জিরো আওয়ার কি, এভাবে তোমাদের প্রশ্নটি আসতে পারে। উত্তর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিরো আওয়ার বলতে বোঝায় এটি আইনসভার প্রশ্নোত্তর পর্বে শেষ হওয়ার পূর্বে বা শেষ হওয়ার পর থেকে দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলছে না বলে বোঝায়। এরপর 15 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হলো গ্রাম পঞ্চায়েত। এটি ন্যায় পঞ্চায়েত। এটি গ্রামীণ এলাকার ছোটোখাটো বিবাদ মেটানোর জন্য কাজ করে। এরপর তোমাদের একটি অথবার প্রশ্ন রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? এই প্রশ্নে তোমাদের একটু ঘুরে দিতে পারে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য আধিকারিককে? উত্তর হবে তোমাদের কমিশনার। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কমিশনার নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সংসদ গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটারদের নিয়ে গঠিত হয়। এটি গ্রাম পঞ্চায়েতের অধীনে কাজ করে এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণ করে। অথবা এখানে একটি প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ, পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো। পৌরসভার আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো গৃহকর। এটি আবাসিক ও বাণিজ্য সম্পত্তির উপর আরোপিত হয়। এই ছিল আজকের ক্লাসের তোমাদের 57 এসি 57 বা এসি 57 পেজের সঠিক এসএকিউ সমাধান। ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আর কমেন্টে জানাও তোমাদের আর বাকি সেটগুলির এমসিকিউ এবং এসিকিউ এইভাবে সঠিক সমাধান চাও কি না। আজকের ক্লাসটা এই পর্যন্তই।